বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আজকেও বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতির আলোকে কিছু আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক পরিসরে স্বপ্ন, মুক্তিযুদ্ধের চেতনা, বিপ্লবের আদর্শ এইসব শব্দের একটি গভীর ঐতিহাসিক ও নৈতিক গুরুত্ব রয়েছে। এগুলো কেবল স্লোগান নয়, এগুলো জাতির আত্মপরিচয়ের অংশ, সংগ্রামের স্মারক এবং ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, বিভিন্ন সময়ে এই মহৎ ধারণাগুলোকে তাদের প্রকৃত অর্থ থেকে বিচ্যুত করে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। ফলে যে চেতনা জাতিকে ঐক্যবদ্ধ করার কথা ছিল, সেটিই কখনো কখনো বিভাজনের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, মুক্তিযুদ্ধের চেতনা বা বিপ্লবের আদর্শ, এই শব্দগুলোকে একচেটিয়া মালিকানার মতো উপস্থাপন করার প্রবণতা একটি বড় সমস্যা। কোনো একটি রাজনৈতিক গোষ্ঠী যখন নিজেকে একটি চেতনার একমাত্র ধারক ও বাহক হিসাবে প্রতিষ্ঠা করতে চায়, তখন অন্য সব মত, অন্য সব ইতিহাস, ব্যাখ্যা, এমনকি ভিন্ন রাজনৈতিক অবস্থানও অবৈধ বা অদেশপ্রেমিক হিসাবে চিহ্নিত হয়। এর ফলে রাজনৈতিক প্রতিযোগিতা আর নীতির ভিত্তিতে হয় না, বরং তা পরিণত হয় পরিচয় ও লেভেলের লড়াইয়ে। এই প্রবণতা গণতান্ত্রিক বহুত্ববাদকে দুর্বল করে এবং জাতীয় ঐক্যের ভিত নড়বড়ে করে দেয়। দ্বিতীয়ত, মৌলবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা এইসব শব্দের অপব্যবহার একটি কৌশলগত অস্ত্র হিসাবে ব্যবহৃত হয়েছে। বাস্তবিক অর্থে এইসব হুমকি যে নেই তা নয়, কিন্তু সমস্যাটি হলো কখনো কখনো এই টার্মগুলোকে, এই শব্দগুলোকে এতটাই বিস্তৃত ও অস্পষ্টভাবে ব্যবহার করা হয়েছে যে ভিন্ন মত পোষণকারী যে কেউ সহজেই এই তকমা পেয়ে যায়। এতে দুটি ক্ষতি হয়। একদিকে নিরপরাধ ব্যক্তি বা গোষ্ঠী অন্যায়ভাবে নিপীড়নের শিকার হয়, অন্যদিকে প্রকৃত উগ্রবাদ বা সহিংসতার উৎসগুলো আড়ালে থেকে যায়। অর্থাৎ শব্দগুলোর অতিরিক্ত ও উদ্দেশ্য প্রণোদিত ব্যবহার তাদের প্রকৃত গুরুত্বকেই ক্ষুণ্ণ করে। তৃতীয়ত, এই ভাষাগত ও বর্ণনাগত কৌশলের সঙ্গে যুক্ত হয়েছে একটি ন্যারেটিভ নির্মাণের রাজনীতি, বয়ান তৈরির রাজনীতি। এখানে বাস্তবতার চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কিভাবে ঘটনাকে উপস্থাপন করা হচ্ছে। কিছু মিডিয়া ও বুদ্ধিজীবী মহল সচেতনভাবে বা অজান্তে এই ন্যারেটিভ তৈরির প্রক্রিয়ায় অংশ নিয়ে থাকে। একটি ঘটনার একাধিক দিক থাকতে পারে, কিন্তু যখন শুধুমাত্র একটি নির্দিষ্ট ব্যাখ্যাকে বারবার প্রচার করা হয়, তখন সেটি সত্য হিসাবে প্রতিষ্ঠিত হতে শুরু করে। এতে জনগণের চিন্তাভাবনা প্রভাবিত হয় এবং তারা ধীরে ধীরে একটি সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গির মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। চতুর্থত, এই প্রক্রিয়ার মাধ্যমে ভয়ের রাজনীতি গড়ে ওঠে। যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী জানে যে ভিন্নমত প্রকাশ করলে তাকে রাষ্ট্রবিরোধী, মৌলবাদী বা উগ্রবাদী বা অন্য যে কোনো বয়ান তকমায় দিয়ে তাকে চিহ্নিত করা হতে পারে, তখন সে স্বাভাবিকভাবেই নিজেকে সংযত করে। এই আত্মনিয়ন্ত্রণ ধীরে ধীরে আত্মনিয়ন্ত্রণ নয়, বরং আত্মনিয়ন্ত্রণের নামে এক ধরনের আত্মসমর্পণে পরিণত হয়। ফলে সমাজে সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তা এবং স্বাধীন মত প্রকাশের পরিবেশ সংকুচিত হয়ে যায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই ধরনের রাজনীতি দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য খুবই ক্ষতিকর, কারণ এতে জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। তারা বুঝতে শুরু করে যে রাজনৈতিক ভাষা ও বাস্তবতার মধ্যে একটি ফাঁক রয়েছে। এই ফাঁক যত বাড়ে, ততই রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক দুর্বল হয়। গণতন্ত্র কেবল নির্বাচন বা প্রতিষ্ঠান দিয়ে টিকে থাকে না, এটি টিকে থাকে বিশ্বাস, সততা এবং পারস্পরিক সম্মানের উপর। যখন সেই ভিত্তিগুলো ক্ষয়প্রাপ্ত হয়, তখন পুরো কাঠামোই ঝুঁকির মধ্যে পড়ে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এই অবস্থা থেকে উত্তরণের পথ কী? প্রথমত, রাজনৈতিক ভাষার প্রতি দায়িত্বশীলতা ফিরিয়ে আনতে হবে। যে শব্দগুলো জাতীয় ইতিহাস ও চেতনার সঙ্গে জড়িত, সেগুলোকে হালকাভাবে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, সংযতভাবে কথা বলতে হবে। দ্বিতীয়ত, লেবেলিং বা তকমা দেওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যুক্তি ও তথ্যের ভিত্তিতে বিতর্কের পরিবেশ তৈরি করতে হবে। তৃতীয়ত, গণমাধ্যমের ভূমিকা হতে হবে আরও পেশাদার ও নিরপেক্ষ। তাদের কাজ হবে সত্য অনুসন্ধান করা,
কোনো পক্ষের হয়ে বর্ণনা তৈরি করা নয়। সবশেষে যে জিনিসটি বলতে চায়, জনগণের সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সচেতন ও সমালোচনামূলক চিন্তাশীল সমাজই পারে এই ধরনের নোংরা রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। যখন মানুষ প্রশ্ন করতে শেখে, তথ্য যাচাই করতে শেখে এবং কোনো বর্ণনাকে অন্ধভাবে গ্রহণ না করে নিজস্ব বিশ্লেষণ তৈরি করে, তখনই গণতন্ত্র প্রকৃত অর্থে শক্তিশালী হয়। বাংলাদেশের রাজনৈতিক যাত্রাপথে এই অভিজ্ঞতাগুলো একটি বড় শিক্ষা হিসাবে কাজ করতে পারে। যদি আমরা এই ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি, তাহলে ভবিষ্যতে একটি আরও পরিণত, দায়িত্বশীল এবং নৈতিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা সম্ভব, যেখানে স্বপ্ন ও চেতনা হবে সত্যিকার অর্থে জনগণের শক্তি, কোনো গোষ্ঠীর হাতিয়ার নয়। বিগত বছরগুলোতে আমরা দেখেছি কিভাবে ভয়ের সংস্কৃতি তৈরি করে রাষ্ট্রযন্ত্র ও কিছু সুবিধাবাদী মহল জনগণের উপর প্রভাব বিস্তার করেছে। একটি পক্ষকে দেশপ্রেমিক আর অন্য পক্ষকে রাষ্ট্রবিরোধী বা চরমপন্থী হিসাবে চিহ্নিত করার এই কৌশল কেবল রাজনৈতিক বিভাজনেই বাড়ায়নি, বরং সমাজের ভেতরে গভীর আত্মবিশ্বাস ও বিদ্বেষের বীজ বপন করেছে। মিডিয়ার বা গণমাধ্যমের একটি অংশ এই প্রক্রিয়ার সক্রিয় ভূমিকা পালন করে জনমতকে প্রভাবিত করেছে, যেখানে সত্যের চেয়ে বর্ণনা বা ন্যারেটিভ বেশি গুরুত্ব পেয়েছে। ফলে বাস্তবতা আড়ালে থেকে গেছে আর জনগণ এক ধরনের কৃত্রিম বাস্তবতার মধ্যে আবদ্ধ হয়ে থেকেছে। তবে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে জনগণ নিজেদের শক্তি ও প্রত্যয়ের মাধ্যমে একটি রক্তাক্ত কিন্তু সফল পরিবর্তন ঘটিয়েছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে একটি নতুন সরকার ক্ষমতায় এসছে, যা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত। এই প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট। তারা আর বিভাজন, বিদ্বেষ ও প্রতিহিংসার রাজনীতি দেখতে চায় না। তারা চায় সুস্থ, দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি। নতুন সরকারের সামনে তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিশ্বাস পুনর্গঠন। জনগণের সঙ্গে রাষ্ট্রের যে আস্থার সম্পর্ক বিগত সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি পুনরুদ্ধার করতে হলে প্রথমেই প্রয়োজন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসনের প্রতি অটল প্রতিশ্রুতি। আইন যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত না হয়, বরং সবার জন্য সমানভাবে প্রযোজ্য হয়, এটি নিশ্চিত করাই হবে প্রকৃত গণতন্ত্রের প্রথম ধাপ। একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য। ভিন্ন মতকে দমন না করে বরং তাকে সম্মান জানানো এবং যুক্তির মাধ্যমে মোকাবিলা করার সংস্কৃতি গড়ে তুলতে হবে। কারণ গণতন্ত্রের শক্তি একমত হওয়ায় নয়, বরং ভিন্ন মতের সহাবস্থানে নিহিত। বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম, বুদ্ধিজীবী সমাজ সবখানে একটি মুক্ত ও দায়িত্বশীল বিতর্কের পরিবেশ তৈরি করতে হবে, যেখানে কেউ ভয়ের কারণে নয়, বরং বিবেকের তাগিদে কথা বলতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটি নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন। প্রতিপক্ষকে শত্রু মনে করে নির্মূল করার প্রবণতা থেকে বেরিয়ে এসে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ভিত্তিতে রাজনৈতিক প্রতিযোগিতা গড়ে তুলতে হবে। মতপার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের চরিত্র, কিন্তু সেই পার্থক্য যেন সহিংসতা বা ঘৃণায় রূপ না নেয়, সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া আপত্তিকর শব্দ যেমন মৌলবাদ বা উগ্রবাদ শব্দগুলোর যথাযথ ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। বাস্তব হুমকি থাকলে তা মোকাবিলা করতে হবে কঠোরভাবে, কিন্তু কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা মতকে দমন করার জন্য এইসব শব্দের অপব্যবহার করা হলে তা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়াবে। কারণ এতে প্রকৃত হুমকিগুলো আড়ালে থেকে যাবে, জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় ঐক্য। ধর্ম, ভাষা, মতাদর্শ এই সব ভিন্নতার মধ্যেও একটি সাধারণ পরিচয় গড়ে তুলতে হবে, যা হবে বাংলাদেশি। এই বাংলাদেশি পরিচয়, এই পরিচয়ের ভিত্তি হবে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, মানব অধিকার এবং সার্বভৌমত্বের প্রতি অটল বিশ্বাস এবং জুলাই আন্দোলনের চেতনা।
নূতন সরকারকে মনে রাখতে হবে ক্ষমতা কোনো চূড়ান্ত লক্ষ্য নয়, বরং একটি দায়িত্ব, একটি গুরু দায়িত্ব। জনগণ যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে তাদের এই দায়িত্ব দিয়েছে তা পূরণ করতে হলে তাদেরকে হতে হবে সতর্ক, সংযমী এবং দূরদর্শী। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র গঠনের পথেই এগিয়ে যেতে হবে। বাংলাদেশ আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত, সঠিক নেতৃত্ব, সঠিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা গেলে সত্যিই একটি নূতন বাংলাদেশের সূচনা সম্ভব, যেখানে রাজনীতি হবে সেবার প্রতীক, ক্ষমতার নয়, যেখানে জনগণ হবে সর্বোচ্চ শক্তি, কোনো গোষ্ঠীর হাতিয়ার নয়। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।